মনোয়ারা সন্ধ্যার আগেই ফিরলেন। ডাক্তার বলে দিয়েছে, একে নিজের মতো থাকতে দিতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা একেবারেই চলবে না। মনোয়ারার মন ভালো নেই। তিনি আরো কিছুদিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন। গৃহপ্রবেশের আয়োজন মোটামুটি ভালোই। রফিক সত্যি সত্যি একটা কাগজে লিখেছে শুভ প্রত্যাবর্তন। সেটা টাঙানো হয়েছে দরজার সামনে। ফুলের একটি তোড়া টুনির হাতে। সেই ফুলের তোড়া টুনি আর তার দাদির হাতে তুলে দিল। মনোয়ারা গম্ভীর হয়ে ফুলের তোড়া নিলেন। মনে হচ্ছে তিনি জানতেন এরকম একটা কিছু হতে যাচ্ছে। আশপাশের বাড়ির মেয়েরা তাকে দেখতে আসছে। তিনি সবার সঙ্গেই হাসপাতালের ভয়াবহ গল্প করছেন। বাঁচার কোনো আশাই ছিল না। ডাক্তাররা তো আশা ছেড়েই দিয়েছিল। নেহায়েত ভাগ্যগুণে ফিরে এসেছি। কথা পুরোপুরি মিথ্যা, কিন্তু সবাই বিশ্বাস করছে। রফিকের বন্ধু সেই গজল গায়ক সন্ধ্যা থেকেই বসে আছে। মনোয়ারা শুনলেন তার ফিরে আসা উপলক্ষে গান বাজনারও আয়োজন হয়েছে। তার বেশ আনন্দ হলো। শাহানা আর তার বর এখনো আসেনি। এইটি তাকে পীড়া দিচ্ছে। এরা দুজন তাকে দেখতে হাসপাতালেও যায়নি। নেপাল থেকে ফিরেছে তো বেশ কিছুদিন হলো। তিনি উঁচু গলায় ডাকলেন, বৌমা, ও বৌমা। সারবিনিশ ঢুকল। তিনি বিরক্ত স্বরে বললেন, তোমাকে তো ডাকিনি, তুমি এসেছো কেন? বড় বৌমাকে আসতে বলো। নীলু ঘরে ঢুকতেই তিনি বললেন, শাহানাদের খবর দেওয়া হয়েছে? জি হয়েছে। ওরা আসছে না কেন? কোনো কাজ পড়েছে বোধহয়। জমে মানুষে টানাটানি হচ্ছে আর তার কাজ পড়ে গেল। বড় কাজের মেয়ে হয়ে গেছে দেখি। রফিককে বলো ওদের নিয়ে আসুক। ওকে বললে এখন যাবে না মা, বন্ধু বান্ধব এসেছে, ওদের নিয়ে হইচই করছে। তোমাকে বলতে বললাম, তুমি বলো। তোমরা কিন্তু সবাই মিলে আমাকে রাগিয়ে দিচ্ছ। ডাক্তার কি বলেছে মনে নেই? রফিক নীলুর কথার কোনো পাত্তাই দিল না। পাত্তা দেবার প্রশ্নও ওঠে না। তার গায়ক বন্ধু মাথা দুলিয়ে মেইলি গলায় গান ধরেছে, মেয়েরা বালাম না আয়ে। বালাম না আসার কারণে তাকে খুবই চিন্তিত মনে হচ্ছে। হোসেন সাহেবের এই গান খুবই পছন্দ হচ্ছে। তিনি চোখ বন্ধ করে হাতে তাল দিচ্ছেন। টুনি এবং বাবলু একটু পরপর হেসে উঠছে। তিনি এতে খুবই বিরক্ত হচ্ছেন। গজল গায়কও বিরক্ত হচ্ছে। কবির মাস্টারের ঘুম ভাঙে সূর্য ওঠার আগে। কিন্তু গত কদিন ধরে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে। তিনি ৮টা-৯টার আগে বিছানা থেকে নামতেই পারছেন না। সকালবেলা গাঢ় ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে থাকে। শরীরে কোনো রকম জোর পান না। ঘুম ভাঙার পরও অনেকক্ষণ তাকে বিছানার উপর বসে থাকতে হয়। নড়াচড়া করতে পারেন না। তার মনে ভয় ঢুকে গেছে। হয়তোবা একসময় পুরোপুরি বিছানা নিতে হবে। জীবন কাটবে অন্যের করুণায়। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? এর চেয়ে চট করে মরে যাওয়া ভালো। কিন্তু দীর্ঘদিন বিছানায় শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করা ভয়াবহ ব্যাপার। এটা তিনি চান না। আজ অবশ্য তার ঘুম সূর্য ওঠার আগেই ভেঙেছে। শওকত তাকে ডেকে তুলেছে। শওকতের মুখ গম্ভীর। বড় রকমের কোনো ঝামেলা হয়েছে বোধহয়। কিন্তু শওকত তাকে কিছু বলছে না। ঘুম ভাঙিয়ে চা বানাতে গিয়েছে। এক এক সময়ে শওকতের উপর তার রাগে গা জ্বলে যায়। হয়েছে কি রে শওকত, ব্যাপারটা বলো। রান্নাঘর থেকে শওকত বলল, চা খান, তারপরে কইতাছি, খবর খারাপ। চা খাবার পরও শওকত কিছুই বলল না। কবির মাস্টার বড় বিরক্ত। ব্যাপারটা কি? আসেন, আসেন আমার সাথে। নিজের চোখে দেখেন, মুখের কথায় কাম কি? এর সঙ্গে বাক্যালাপ করাই অর্থহীন। কবির মাস্টার গায়ে চাদর জড়ালেন। ছাতা নিলেন হাতে। কত দূর যেতে হবে কে জানে। বেশি দূর যেতে হলো না। স্কুলের পুকুরের কাছে এসে শওকত বলল, দেখেন, নিজের চোখে দেখেন। কবির মাস্টার কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলেন না।
পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। দুধের স্বরের মতো মাছের স্বর পড়ে গেছে। অনেক লোকজন জড়ো হয়েছে এর মধ্যেই। তারা কবির মাস্টারের দিকে এগিয়ে এলো, কিন্তু কেউ কিছু বলল না। কবির মাস্টার বসে পড়লেন। তার মাথা ঘুরছে। বহু যত্নে তিনি এই পুকুর তৈরি করেছেন। মাটি ভরাট হয়ে গিয়েছিল, মাটি কাটিয়েছেন, পোনা মাছের চারা ছেড়েছেন, ফিশারি ডিপার্টমেন্টের লোক এনে পানিতে সার দিয়েছেন, শ্যাওলা পরিষ্কার করিয়েছেন। কিন্তু তার নিজের জন্য তো এটা তিনি করেননি। করেছেন সুখী নীলগঞ্জের জন্য। মাছের আয় পুরোটা যেত স্কুলে। স্কুল নিজের পায়ে দাঁড়িয়ে যেত। কিন্তু এটা কি করল? শকত বলল, স্যার উঠেন, বাড়িত যাই। বৈশা থাইক্কা কি করবেন? কার জন্য বসবেন? তিনি উঠলেন, বাড়ি গেলেন না। পুকুরের ঘাটে গিয়ে বসলেন। এই বছরই ঘাট পাকা করেছেন। কি সুন্দর এখন দেখতে হয়েছে ঘাটটি। খবর রটে গিয়েছে, ছেলে বুড়ো এখন পুকুর পাড়ে ভেঙে পড়েছে। কেউ কেউ বড় বড় মাছ তুলে নিচ্ছে। ভয়ে ভয়ে রান্না করবে, খাবে। মাছের শরীরে বিষ কতটুকু গিয়েছে কে জানে। বিষাক্ত মাছ খেয়ে হয়তো অসুস্থ হবে অনেকেই। তার ইচ্ছে হলো একবার বলেন, এই মাছ খেও না, কিন্তু বললেন না। বলতে ইচ্ছা হলো না, কেনই বা বলবেন? বেশ কিছু সাপ মরে ভেসে উঠেছে। ছোট ছোট ছেলে মেয়েরা সেই সব সাপ কঞ্চির আগায় নিয়ে মহানন্দে ছুটাছুটি করছে। মাঝে মাঝে ওর গায়ে ফেলে দিচ্ছে। কবির মাস্টার ঘাটে বসে শিশুদের খেলা দেখতে লাগলেন। শওকত বেশ কয়েকবার চেষ্টা করলো স্যারকে বাসায় নিয়ে যেতে, পারল না। তিনি মূর্তির মতো বসে রইলেন। রোদ বাড়তে লাগলো। দুপুর 11টায় থানার ওসি সাহেব তদন্তে এলেন। দুজন কনস্টেবল নিয়ে পুকুরের চারদিকে কয়েকবার ঘুরলেন। স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা বলে কবির মাস্টারের পাশে এসে বসলেন। আশপাশের সবাইকে অবাক করে দিয়ে কবির মাস্টারের পা ছুঁয়ে সালাম করলেন। খাকি পোশাক পরা কেউ সাধারণত পা ছুঁয়ে সালাম করে না। কবির মাস্টার বললেন, ভালো আছো বাবা? জি স্যার, আপনার দোয়া। তাহলে তো ভালো থাকার কথা না, কারণ দোয়া আমি তোমার জন্য করিনি। এখন করবেন। রোদের মধ্যে বসে আছেন কেন? বাড়ি চলে যান। বাড়ি যেতে ইচ্ছে করছে না, রোদে বসে থাকতেই ভালো লাগছে। অ্যান্ড্রিন দিয়ে মেরেছে। আপনার সঙ্গে কি স্যার কারো শত্রুতা আছে? না। চট করে কিছু বলবেন না স্যার, ভালো করে ভেবে বলুন। ভেবেই বললাম, শত্রুতা থাকবে কেন? স্যার আপনি ঘরে গিয়ে কিছু মুখে দিন, শীতকালের রোদই কিন্তু গায়ে বেশি লাগে। হ্যাঁ যাব, খানিকক্ষণ পরেই যাব। শুধু শুধু বসে থেকে লাভ কি? কেনই বা বসবো? তিনি কিন্তু উঠলেন না। সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় একইভাবে বসে রইলেন। মনে হচ্ছে তিনি একটা ঘোরের মধ্যে আছেন। নীলগঞ্জ স্কুলের হেডমাস্টার অন্য স্যারদের সঙ্গে নিয়ে অনেকক্ষণ বোঝালেন কি জন্য বসে আছেন, নিজেকে কষ্ট দিয়ে লাভটা কি হচ্ছে। সারাদিন কিছুই মুখে দেননি। হিম পড়তে শুরু করেছে। বড় রকমের একটা অসুখ না বাঁধিয়ে কিন্তু আপনি ছাড়বেন না মনে হচ্ছে। তাতে লাভটা হচ্ছে কার? কবির মাস্টার ক্লান্ত গলায় বললেন, লাভ লোকসান নিয়ে ভাবি না। আপনি না ভাবলেন আমরা তো ভাবি। কেন আপনি শুধু শুধু বসে আছেন? একটা প্রতিবাদ করছি, বুঝলে? একটা প্রতিবাদ। যে এই কাজ করেছে সে এক সময় আমার কাছে এসে ক্ষমা চাইবেই। তখন আমি উঠব। তার আগে আমি উঠব না। সারা রাত বসে থাকব। সন্ধ্যার পর শকত বলল, কাজটা সেই করেছে, ক্ষমা চায়, আর কোনোদিন করবে না। শুধু শকত নয়, একের পর এক অনেকেই আসতে লাগলো। সবাই বলছে কাজটা তারই করা। পাশের দু একটি গ্রাম থেকেও লোকজন এসে বলল কাজটা তারা করেছে। তিনি উঠে দাঁড়ালেন। বাড়ি পর্যন্ত যেতে পারলেন না। অচৈতন্য হয়ে পড়ে গেলেন। তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ সদর হাসপাতালে। সেখানে 3 দিন রেখে ঢাকায় পিজিতে। ঢাকায় 5ম দিনের বিকেলে তিনি চোখ মেললেন। শুনলেন কে যেন বলছে,
বুড়ো মনে হচ্ছে এই যাত্রায় টিকে গেল, কথা বলছে রফিক। তিনি ভাবতে চেষ্টা করলেন, রফিক এখানে এলো কি করে। মাথা ঘোরাতে চেষ্টা করলেন, পারলেন না। শরীর সীসার মতো ভারী হয়ে গেছে। মামা, কথাবার্তা কিছু শুনতে পাচ্ছো? তাকাও দেখি আমার দিকে। বলো তো কে? রফিক। মনে হচ্ছে আরো কিছুদিন আমাদের যন্ত্রণা দেবে। তুই এখানে কোত্থেকে? আমি যেখানকার সেখানেই আছি। তুমি বর্তমানে আছো ঢাকায়, পিজিতে। বেঁচে উঠবে এরকম কোনো আশা ডাক্তারদের ছিল না। তুমি তাদের বোকা বানিয়ে বেঁচে উঠেছ। বুঝতে পারছো? পারছি। রাত দিন 24 ঘন্টা আমরা পালা করে তোমাকে পাহারা দিচ্ছি। বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমার ডিউটি। তোর সঙ্গে উনি কে? ইনি হচ্ছেন বাবলুর বাবা, সোভান সাহেব, বিখ্যাত জ্যোতিষী। তুমি আরেকটু সুস্থ হলেই তোমার হাত দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দেবে। এমনকি তোমার পুকুরের মাছ কে মারল সেই খবরও বলে দেবে। সোভান বলল, রফিক সাহেব, ওনাকে এখন ঘুমোতে দিন, বিরক্ত করবেন না। আসুন আমরা বারান্দায় গিয়ে বসি। কবির মাস্টার কিছু বলতে চেষ্টা করলেন। গভীর ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। চেষ্টা করেও তিনি জেগে থাকতে পারছেন না। রফিক বলল, বুড়ো তো মনে হয় গা ঝাড়া দিয়ে উঠে পড়েছে। এখন আর পাহারা দেবার কোনো মানে নেই। চলুন বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে কি করবেন? তাহলে চলুন আপনার আস্তানায় যাই। আপনি কিভাবে জীবনযাপন করেন দেখে আসি। দেখার মতো কিছু না, বস্তির মতো একটা জায়গায় বাস করি। ওখানে গেলে আপনার দম বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? জি, বন্ধ হয়ে যাবে। আচ্ছা হোক, তাও যাই, চলুন যাই। সত্যি যাবেন? আরে কি মুশকিল! আমি কি ভদ্রতা করে যাবার কথা বলছি? কি করবেন আমার ওখানে গিয়ে? গল্প করব। যদি চা খাওয়ান, চা খাবো। আমার কেন জানি মনে হচ্ছে আপনার অন্য উদ্দেশ্য আছে। তা আছে। আপনি খুব ভালো করে ওই আমার আরেকবার হাত দেখে দিবেন। ওই দিন তেমন মনোযোগ দেননি, ভাষা ভাষা কথা বলেছেন। ব্যাপারটা তো ভাই ভাষা ভাষাই। ভাষা ভাষা হলেও যতদূর সম্ভব আপনি একটু তলিয়ে দেখবেন। আপনার কাছে হাত দেখার ম্যাগনিফাইং গ্লাস আছে না? সোভান হেসে ফেলল। রফিক বিরক্ত হয়ে বলল, হাসবেন না, ব্যাপারটা বেশ সিরিয়াস। আপনার হাত দেখার উপর অনেক কিছু নির্ভর করছে। বাসায় চলুন, সেখানে আমি সব বলবো। বেশ তো, চলুন। কিন্তু তার আগে আপনি কি একটা খবর দেবেন না? কি খবর? আপনার মামার যে জ্ঞান ফিরেছে সেই খবর। খবর দেবার দরকার নেই। 8টার সময় নীলুভাবি এসে নিজের থেকেই জানবে। মরবার খবর চটপট দিতে হয়, বাঁচার খবর না দিলেও চলে। সোভান যেখানে থাকে তাকে ঠিক বস্তি বলা যাবে না। কাঁচা ঘর নয়, হাফ বিল্ডিং, 2টি কামরা। আসবাবপত্র যা আছে তা বেশ গোছানো। হাত দেখা, কোষ্ঠী গণনার প্রচুর বইপত্র। রফিক বলল, এইসব বই পড়েছেন নাকি? হ্যাঁ, পড়েছি। তারপরেও বলেন আপনি এসব বিশ্বাস করেন না? জি না, করি না। অদ্ভুত লোক ভাই আপনি। দেখি, চায়ের ব্যবস্থা করুন তো। সোভান কেরোসিনের চুলা ধরালো, চায়ের কাপ সাজালো। সহজ গলায় বলল, রফিক সাহেব, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? খিদে খিদে অবশ্য লাগছে। কি আছে ঘরে? মুড়ি খাবেন? তেল মরিচ দিয়ে মেখে দিই। দিন। লোকজন কেমন আসে আপনার কাছে? বেশি আসে না, তবে কিছু কিছু আসে। টাকা যা পাই তার থেকে বাড়ি ভাড়া দিই, খাবার খরচ ওঠে। জমে না কিছু? না, সঞ্চয়ের ব্যাপারটা আসলে আমার মধ্যে নেই। কার জন্য সঞ্চয় করব বলুন? আমরা নগ্ন হয়ে পৃথিবীতে এসেছিলাম, নগ্ন হয়েই ফিরে যেতে হবে। কিন্তু যতদিন বাঁচবেন নগ্ন হয়ে তো বাঁচতে পারবেন না। কিছু একটা গায়ে তো দিতে হবে। দিতেই হবে এমন কোনো কথা কিন্তু নেই। কেউ কেউ জীবনও নগ্ন গাত্রে কাটিয়ে দেন। আপনার এই হাই ফিলোসফি রেখে আমার হাতটা দেখুন। আপনি বলেছিলেন আমি প্রচুর পয়সা করব,
তা বলেছিলাম। সেরকম লক্ষণ অবশ্য দেখা যাচ্ছে, কিন্তু স্ত্রী ভাগ্যে ধন তা তো মনে হচ্ছে না। যা হচ্ছে বন্ধু ভাগ্যে হচ্ছে, তাই নাকি? জি তাই। আজ একটু সময় নিয়ে হাতটা দেখুন। ম্যাগনিফাইং গ্লাস ফ্লাস আছে না আপনার? বের করুন। বিনা পয়সায় হাত দেখাবো না, রীতিমতো ফি দেব। কত নেন আপনি? রেট কত? বাধা কোনো রেট নেই, যার যেমন খুশি দেয়। আমার কাছে 20টা টাকা আছে, এর অর্ধেক আপনাকে দিয়ে দেব। দেরি করে লাভ নেই, এখনই নিয়ে নিন। সোবহান হাসল। চায়ের পানি ফুটছে, কেটলিতে চায়ের পাতা ছড়ালো। রফিক ছেলেটিকে তার বেশ পছন্দ হয়েছে। চমৎকার ছেলেটি। রফিকের ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যাপারটা অনেকটা গুপ্তধন পাওয়ার মতো। ঢাকা কলেজে তার সঙ্গে ইদ্রিস বলে একটা ছেলে পড়ত। মহা হারামি, সবার সঙ্গে ফাজলামি করত। ফিজিক্সের নবী স্যারের মতো কড়া লোকের ক্লাসেও একদিন বাঘের একটা মুখোশ পরে হাজির। নবী স্যার বেশ অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সবার নিঃশ্বাস বন্ধ, না জানি কি হয়। নবী স্যার খুব ঠান্ডা গলায় বললেন, কি ব্যাপার? ইদ্রিস বলল, কোনো ব্যাপার না স্যার, ছোট ভাইয়ের জন্য কিনেছিলাম, একটু পড়ে দেখলাম, এখনই খুলে ফেলবো। খুব ভালো কথা। নাম কি তোমার? আমার নাম ইদ্রিস। ক্লাসের শেষে আমার সঙ্গে দেখা করবে। জি আচ্ছা স্যার। নবী স্যার ইদ্রিসকে 25 টাকা ফাইন করে দিলেন। সেই ইদ্রিস একদিন বাসায় এসে উপস্থিত, গলায় মাইক লাগিয়ে চিৎকার, তুই দেখি বেটা দাড়ি গোঁফ গজিয়ে রবীন্দ্রনাথ হয়ে গেছিস। কি রে বেটা, কেন রে? চেষ্টা করছি। শুনলাম বেকার? আগে তো শুনেছিস, এবার সচক্ষে দেখ। বেটা, তোর রস কমেনি দেখি। চল চল, আমার সঙ্গে চল। কোথায়? একটা ব্যবস্থা করে দেই। কি ব্যবস্থা করবি? বিজনেসে লাগিয়ে দেই, চল। একটা ইন্ডেন্টিং ফার্ম খুলে ফেল। সেটা আবার কি? কাগজে কলমে ব্যবসা, দালালি যাকে বলে আর কি। করতে হয় কি? কিছুই করতে হয় না, বড় বড় কানেকশন থাকতে হয়। তোর তা আছে, তোর শ্বশুর তো বিরাট মালদার পার্টি। চল, তোকে নিয়ে বের হই। রফিক বের হলো, সারাদিন ঘুরল, ব্যবসার কথা টথা বলল, গল্প করল। বুঝলি রফিক, তোর ব্রেইন আছে, তুই এই লাইনে উন্নতি করবি। ব্যবসা বুঝে নিতে মাস 6 লাগবে, তারপর দেখবি আঙুল ফুলে বট গাছ। মানুষের বেলায় সাধারণত কলা গাছ হয়, আমার ধারণা তোর বেলায় হবে বট গাছ, যাকে বলে বট বৃক্ষ। ক্যাপিটাল লাগবে না? তা তো লাগবেই, 1,3,00,000 টাকা শুরুতেই লাগবে। সর্বনাশ, 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। 3 লাখ টাকা কে দেবে আমাকে? ব্যাংক দেবে। ব্যাংক কেন দেবে? কেন প্রশ্ন তুলিস না। ব্যাংকের লক্ষ লক্ষ টাকা 10 ভূতে লুটে খাচ্ছে। ব্যাংকগুলি হচ্ছে কিছু সুবিধাবাদী লোকের টাকা মারার যন্ত্র। তোকে আমি লোন পাইয়ে দেব। তোর স্বার্থ কি? আছে, স্বার্থ আছে। বিনা স্বার্থে আমি কিছু করব নাকি? ইদ্রিস সেই ইদ্রিস নয়। এখন সেটা বলবো না, তুই আগে মনস্থির কর, বিজনেস করবি না আদর্শ বাঙালি ছেলের মতো 10টা 5টা অফিস করবি। তোকে 7 দিন সময় দিলাম, 7 দিন বসে বসে ভাব। এই 7 দিন আমার অফিসের কাজকর্ম দেখ, লোকজনের সঙ্গে কথা টথা বল, তারপর এসে বল ইয়েস অর নো। আজ রফিকের সেই 7 দিনের শেষ দিন। সন্ধ্যাবেলা ইদ্রিসকে কিছু একটা বলতে হবে। রফিক ঠিক করেছে সোভানের এখান থেকে বের হয়েই সোজাসুজি ইদ্রিসের বাড়ি গিয়ে উপস্থিত হবে। হ্যাঁ বলবে, না বলার কোনো অর্থ হয় না। সোভান দীর্ঘ সময় হাতের দিকে তাকিয়ে রইল, একসময় বলল, আপনার ব্যবসা হবে, লেগে যান। সত্যি বলছেন? যা দেখছি তাই বললাম, আপনার হবে। মেনি থ্যাঙ্কস। তাহলে উঠি? উঠবেন? আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে, একজনের কাছে যাব। ইদ্রিসের বাসা কলাবাগানের লেক সার্কাসে। বিশাল 3 তলা দালান, বাড়ির সামনে ফুলের বাগান।
ফোয়ারা, কালো পাথরের কি একটা মূর্তি, অনেকটা ময়ূরের মতো দেখতে, যদিও এটা ময়ূর না। ইদ্রিস বাসায় ছিল না, সে এলো রাত 11টায়। অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে রফিক। যায়নি, সে বসেই আছে। খিদের যন্ত্রণায় প্রাণ যাবার মতো অবস্থা। এক ফাঁকে রাস্তার এক রেস্টুরেন্টের থেকে 2টো পরোটা এবং 1 টাকার ভাজি কিনে খেয়েছে। এইসব জিনিস সহজে হজম হতে চায় না। তাও হজম হয়ে দ্বিতীয়বার যখন খিদে পেল, তখন ইদ্রিসের গাড়ি গেট দিয়ে ঢুকল। গাড়ি থেকে নিজে নামার সামর্থ্য নেই। 2-3 জন ধরে ধরে নামালো। রফিক বিস্মিত হয়ে বলল, কি হয়েছে? ইদ্রিস হাসি মুখে বলল, কিছুই হয়নি দোস্ত, মদিরা পান করেছি। হপ্তায় একদিন মোটে খাই, আজ হচ্ছে সেই দিন। তোর কি ব্যাপার? আজ থাক, অন্য একদিন বলবো। অন্য দিন বলার দরকার কি, আজই বল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তাতে কি, কিন্তু মাথা কিন্তু পরিষ্কার আছে। হ্যাঁ নাকি না? হ্যাঁ। গুড। কাল অফিসে আসবি, 11টার আগে আসবি। ঠিক আছে, আসবো। মুনির মিয়া, আমার দোস্তকে বাড়ি পৌঁছে দাও। বলতে বলতেই ইদ্রিস হড়হড় করে বমি করল। যে 2জন তাকে ধরে রেখেছিল তাদের একজন নোংরায় মাখামাখি হয়ে গেল, কিন্তু মুখ বিকৃত করল না। এই দৃশ্য সম্ভবত এদের কাছে নতুন নয়। রফিক, আছিস এখনো? আছি। জিনিসটা সহ্য হয় না বুঝলি, তবু খাই। তোর কাছে মিথ্যে বলেছিলাম, সপ্তাহে একদিন না, রোজই খাই। রোজই এই অবস্থা। তাহলে তো চিন্তার কথা। চিন্তার কথা তো ঠিকই। মদ খেয়ে কোম্পানি লাটে তুলে দিয়েছি। তোর কাছে মিথ্যা বলবো না রে ভাই। লাখ টাকা আমার দেনা, ডুবে যাচ্ছি বুঝলি। তোর লেজ ধরে এখন ভেসে উঠতে চাই। ইদ্রিস আবার বমি করতে লাগলো। গেটের দারোয়ান এগিয়ে এসে রফিককে বলল, স্যার আপনি চলে যান, একটা রিক্সা নিয়ে চলে যান। রফিক যেতে পারছে না। মাতালরা বমি করতে করতে সত্যি কথা বলতে থাকে, এই দৃশ্য সে কোনো ছবিতে দেখেনি। বড় অবাক লাগছে। রফিক, আছিস? আছি। আমার জীবন নষ্ট হয়ে গেল রে দোস্ত, এক বেশ্যামের জন্য নষ্ট হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, তার নাম কাঞ্চন। বুঝলি, আমি এক নরাধম। আচ্ছা দোস্ত, নরাধম কি সন্ধি না সমাস? সব ভুল মেরে বসে আছি। দারোয়ান আরেকবার রফিকের কানের কাছে ফিসফিস করে বলল, বাড়ি যান স্যার, আপনি থাকলেই সমস্যা। রফিক নড়ল না। দৃশ্যের শেষটা তার দেখতে ইচ্ছে হচ্ছে। আজ সাহানা এসেছে। বিয়ের পর এটা তার 3য় বার আসা। বাড়িটা তার এখন কিছুতেই আগের মতো লাগে না। এটা যেন অচেনা কোনো মানুষের বাড়ি, নিজের বাড়িই নয়। অথচ সব আগের মতোই আছে। সাহানার লাগানো টবের গাছগুলি আগের চেয়েও অনেক সুন্দর হয়েছে। সে এ বাড়িতে নেই, তাতে এদের যেন কিছুই যায় আসে না। সে যদি এসে দেখত তার অনুপস্থিতিতে বাড়ির সবাই পানি দিতে ভুলে গেছে, গাছগুলো শুকিয়ে মরা মরা হয়েছে, তাহলে তার ভালো লাগতো। সুন্দর সতেজ গোলাপ গাছগুলি দেখে তার রীতিমতো কান্না পাচ্ছে। কত ফুল ফুটেছে, বিরাট বিরাট ফুল। সে প্রতিটি গাছেই হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। গোলাপের 2টি কচি পাতা নিয়ে 2 আঙ্গুলে পিষে নাকের সামনে ধরল। ফুলে ঘ্রাণের চেয়ে তার পাতার ঘ্রাণ ভালো লাগে বেশি। টুনি এবং বাবলু কৌতূহলী হয়ে দেখছে। টুনি বলল, কি করছো ফুপু? গাছগুলিকে আদর করছি। আদর করছো কেন? অনেকদিন পর এসেছি তো, তাই। বাবলু সাহেবের কি খবর? বাবলু জবাব দিল না, পর্দার আড়ালে সরে গেল। তার লজ্জা বড় বেশি। তাছাড়া শাড়ি গয়নায় এখন সাহানাকে অপরিচিত লাগছে। টুনি বলল, ফুপু, বাবলুর বাবা এসেছিল। তাই নাকি? হুম। মা খুব বকা দিয়েছে। বকা দিয়েছে? হুম।
মা একদিন আব্বুকেও বকা দিল। ভাবি মনে হচ্ছে বকা দেওয়ায় ওস্তাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, দাদিকেও তো বকা দিল, এজন্যই তো দাদির অসুখ হয়ে গেল। আমি থাকলে হয়তো আমাকেও বকা দিত। কি দিত না? হ্যাঁ দিত। টুনি মুগ্ধ হয়ে সাহানাকে দেখছে, তার খুব ভালো লাগছে। এত সুন্দর হয়েছে ফুপুমণি, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এমন ড্যাব ড্যাব করে কি দেখছিস রে টুনি? তোমাকে দেখছি, তুমি কত সুন্দর হয়েছ। নতুন করে আবার হব কি রে বোকা, আমি তো আগে থেকেই সুন্দর, তাই না? হ্যাঁ। আচ্ছা টুনি, আনিস ভাই আর ফুল নিতে আসে না? গোলাপের ম্যাজিক দেখাতে তার ফুল লাগে না? ম্যাজিক দেখায় না তো। সে কি, কি করে এখন? মাস্টারি করে। বলিস কি? শাহানা অবাক হয়ে তাকিয়ে রইল, যেন কথাটা সে বিশ্বাস করতে পারছে না। তার চেহারাটা কেমন দুঃখী দুঃখী হয়ে গেল। সে মৃদু গলায় বলল, চট করে ছাদে গিয়ে দেখে আয় তো আনিস ভাই আছে কিনা। আমার কথা কিছু বলবি না, খবরদার, বললে কিন্তু চর খাবি। শাহানা মার ঘরে ঢুকল। মনোয়ারা গম্ভীর মুখে শুয়ে আছেন, গলা পর্যন্ত চাদর টানা। শাহানাকে ঢুকতে দেখেও কিছু বললেন না। শাহানা বলল, অসময়ে শুয়ে আছো যে মা, জ্বর নাকি? মনোয়ারা জবাব দিলেন না, মেয়ের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। আমার উপর রাগ করেছ নাকি মা? না, রাগ করব কেন? তাহলে এমন রাগি রাগি মুখ করে রেখেছ কেন? বিয়ে হয়ে যাওয়া মেয়ের উপর রাগ করব কোন সাহসে? তার মানে? পরের বাড়ির মেয়ে রাতের পর রাত হাসপাতালে থেকে আমার সেবা করে, আর নিজের পেটের মেয়ে একবার খোঁজও নিতে আসে না, এমন কথাও আমাকে শুনতে হয়। শাহানা লজ্জিত স্বরে বলল, আমরা চিটাগাং চলে গিয়েছিলাম মা, আমার একেবারেই যাবার ইচ্ছা ছিল না, বিশ্বাস করো, কিন্তু ও এমন করে বলল। গিয়েছ, ভালো করেছ। শুধু চিটাগাং কেন, হিল্লি যাও, দিল্লি যাও, কাশ্মীর যাও। মনোয়ারা পাশ ফিরলেন। শাহানা কিছু সময় বসে রইল তার বিছানায়। মার রাগ মনে হচ্ছে চট করে ভাঙানো যাবে না। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করতে হবে, কিন্তু কেন জানি তার কাঁদতে ইচ্ছে করছে না। সে যে মাকে দেখতেও যায়নি, তার জন্য খুব অনুশোচনাও বোধ হচ্ছে না। সে এমন বদলে গেল কেন? শাহানা মার ঘর থেকে বের হয়ে আবার বারান্দায় তার টবের গাছগুলির কাছে গেল। সেখান থেকে বসার ঘরে। তার আসলে কিছুই করার নেই। বসার ঘরে জহির চুপচাপ বসে আছে। হোসেন সাহেব অতি উৎসাহে হোমিওপ্যাথির গল্প করছেন। বুঝলে জহির, যাকে বলে মিরাকেল, কিডনি ভর্তি গজগজ করছিল পাথর, সবচেয়ে বড়টার সাইজ পায়রার ডিমের মতো। দাসবাবু রোগীকে দিলেন 300 পাওয়ারের কেলিফস। মজার ব্যাপার কি জানো? কিডনির পাথরের জন্য কিন্তু কেলিফস না। কাজ হলো কেলিফসে? হবে না মানে? বললাম না মিরাকেল। দুটা মাত্র ডোজ। প্রথম ডোজের 48 ঘন্টা পর সেকেন্ড ডোজ। অল ক্লিয়ার। বাহ, খুব আশ্চর্য। আশ্চর্য তো বটেই। এক্সরে করে দেখা গেল পাথরের বংশটাও নেই, ভ্যানিশ, অল গন। শাহানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বাবার বক্তৃতা শুনল। এমন মজা লাগছে শুনতে, কেমন শিশুর মতো ভঙ্গিতে বাবা কথা বলেন। বিস্মিত হবার কি অসাধারণ ক্ষমতা এই মানুষটির। হোসেন সাহেব মেয়ের দিকে এক পলক তাকিয়েই ছোট একটা ধমক দিলেন। জহিরকে চাটা কিছু দে, তোর দেখি কাণ্ডজ্ঞান নেই নাকি? শাহানার কাছে এই ধমক বড় মধুর লাগলো। ঠিক আগের মতো বাবা তাকে ধমক দিলেন, যেন এখনো তার বিয়েই হয়নি, সে বাড়িরই একটি আদুরে মেয়ে, যে কোনো কাজকর্ম শেখেনি, শুধু গল্প শোনে। আবেগে শাহানার চোখ ভিজে উঠল। সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরে নীলু খুব ব্যস্ত। একটি চুলায় সে ফুলকপির বড়া ভাজছে, অন্যটিতে চায়ের পানি ফুটছে। বাবা চা চাচ্ছেন ভাবি। দিচ্ছি, বড়াগুলি হয়ে যাক। চাটা আমি বানাই? তোমাকে কিচ্ছু করতে হবে না, মার সঙ্গে গিয়ে গল্প করো। তুমি আজ অফিসে যাওনি কেন ভাবি? যাইনি। কেন? আমি 10 দিনের ছুটি নিয়েছি। তাই? কেন?
অনেক রকম ঝামেলার মধ্যে আছি। কবির মামার জন্য হাসপাতালে খাবার পাঠাতে হয়, এদিকে মার অসুখ। তোমার কিন্তু একবার কবির মামাকে দেখতে যাওয়া উচিত, শাহানা। যাব, কাল পরশুর মধ্যে যাব। কবির মামা তোমার কথা আর জহিরের কথা জিজ্ঞেস করছিলেন। নাও, একটা বড়া খেয়ে দেখো তো কেমন হয়েছে। সস দিয়ে মাখিয়ে খাও। কি, ভালো? খুব ভালো হয়নি ভাবি, কেমন যেন ঘাসের মতো লাগছে। নীলুর মুখ কালো হয়ে গেল। সে খুব যত্ন করে বানিয়েছে। শাহানা বলল, ঠাট্টা করছিলাম ভাবি, খুব চমৎকার হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। এই যে তোমার গা ছুঁয়ে বলছে। ছোট ভাবি কোথায়? নিউ মার্কেটে গিয়েছে, এসে পড়বে। যাও তো শাহানা, এগুলো একটু দিয়ে আসো, আমি চা নিয়ে আসছি। শাহানা ট্রেতে খাবার সাজাতে সাজাতে বলল, এ বাড়ির কেউ আমাকে পছন্দ করে না ভাবি। নীলু চুপ করে রইল। লক্ষবার শাহানার মুখে এই কথা তার শুনতে হয়েছে, জবাব দিতে হয়েছে। জবাব শাহানার পছন্দ হয়নি। যে কারণেই হোক, ব্যাপারটা শাহানার মনে গেঁথে গিয়েছে। এই কাঁটা সহজে তোলা যাবে না। ভাবি, শুনছি, বলো কি বলবে। মার অসুখ হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে, এই খবর কেউ আমাকে দেয়নি। সঙ্গে সঙ্গে দেয়নি, কিন্তু দিয়েছে। তৎক্ষণাৎ দেওয়ার উপায় ছিল না শাহানা। তোমার ভাই এবং রফিক কেউ বাসায় ছিল না, ওরা ফিরেছে অনেক রাতে। ইচ্ছে করলে কিন্তু দেয়া যেত ভাবি। হাসপাতাল থেকে সহজেই টেলিফোন করতে পারতে। আমার টেলিফোন নাম্বার তোমরা জানো। ঝামেলার মধ্যে এটা মনে আসেনি শাহানা। আমাকে যদি তোমরা পছন্দ করতে, তাহলে ঠিকই মনে আসতো। বুঝলে, আমি কিন্তু অনেক রাগ করেছি ভাবি। নীলু হেসে ফেলল। শাহানা শুকনো গলায় বলল, ভাইয়া এত বড় প্রমোশন পেয়েছে, এই খবরও কিন্তু দাওনি। দিতে চেয়েছিলাম বাবা, তোমার ভাইয়া নিষেধ করলো। তার স্বভাব তো তুমি জানো, কাউকে কিছু জানাতে চায় না। নীলুর কথা শেষ হবার আগেই শাহানা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার রীতিমতো কান্না পাচ্ছে। মনে হচ্ছে কেন সে এ বাড়িতে এসেছে, কোনোই দরকার ছিল না। কেউ তাকে নিয়ে ভাবেই না, সে কেন ভাববে? তার এমন কি গরজ? টুনিকে আনিস ভাইয়ের কাছে খবর আনতে পাঠিয়েছিল, সেও ফিরে আসেনি। কেনই বা আসবে? সে তাদের কে? কেউ না। শাহানা খাবার কিছুই মুখে দিল না। দুই চুমুক চা খেয়ে ছাদে গেল। আনিসের ঘর খোলা, সে দরজার সামনে দাঁড়িয়ে হালকা স্বরে বলল, আসবো আনিস ভাই? আনিস নিজের বিস্ময়ে চাপা দিয়ে হাসি মুখে বলল, আরে কি মুশকিল, এসো এসো। কি করছেন? তেমন কিছু না, বসো শাহানা। বসবার সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব। ম্যাজিক নাকি ছেড়ে দিয়েছেন? কে বলল? টুনি। এখন নাকি মাস্টারি করেন। পাগল হয়েছ? মাস্টারি করব কোথায়? দুটো প্রাইভেট টিউশনই জোগাড় করেছি, সন্ধেবেলা তাই করি। খাদ্য জোগাড় করতে হবে না। ম্যাজিক দিয়ে কি আর পেটে ভাত আসবে? একটু বসো না শাহানা। শাহানা বসল। আনিস বলল, চা খাবে? চা বানাবো? হুম, খেতে পারি। আচ্ছা আনিস ভাই, আপনাকে একটা কার্ড পাঠিয়েছিলাম, পেয়েছিলেন? পেয়েছি। একবার তো জিজ্ঞেস করলেন না আমার কি অসুখ হয়েছিল। চোখের সামনে তোমাকে এত সুস্থ দেখছি যে অসুখের কথা আর মনেই এলো না। এখন অন্তত জিজ্ঞেস করুন, কি হয়েছিল। খুব খারাপ ধরনের অসুখ। আমি বোধহয় বেশি দিন বাঁচব না। কি বলছো তুমি? সত্যি বলছি, বিশ্বাস করুন। এই খবরটা আর কাউকে বলিনি, শুধু আপনাকে বললাম। অসুখটা কি তা আমি জানি না। শাহানা তার মুখ খুব করুণ করতে চেষ্টা করলো, যেন তার সত্যি সত্যি খুব খারাপ একটা অসুখ হয়েছে। মৃত্যু অবধারিত। আর মাত্র অল্প কদিন সে বাঁচবে। পৃথিবীর চমৎকার সব দৃশ্য আগের মতোই থাকবে, সে শুধু থাকবে না। বর্ষা রাতে বৃষ্টি পড়বে ঝমঝম করে, চৈত্র মাসে উথাল পাথাল জোছনা হবে, শুধু সে দেখতে পাবে না। ভাবতে ভাবতে তার চোখে পানি এসে গেল। এতক্ষণ পড়ছিলাম হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস এসব দিনরাত্রির 22তম পর্ব।
আশা করি আমার এই লম্বা যাত্রায় আপনারা আমার সাথে আছেন শ্রোতা বন্ধুরা, এবং সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই এবং সবাইকে ভালো রাখবেন।